Hello dear students, in this video I am going to discuss the rules and regulations of voice change. এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের নিয়মকানুন নিয়ে আলোচনা করব। আশা করি ভয়েস চেঞ্জ সম্বন্ধে তোমরা একটা প্রাথমিক ধারণা এর আগের ভিডিওতে পেয়ে গেছো। In the previous video we have already discussed the definition and types of voice. There are mainly three types. Number 1 active voice, number 2 passive voice, and number 3 quasi-passive voice. And we have already discussed what is the difference between active and passive voice. As in the sentence, Onjisnu read stories, Onjisnu comes first, then the verb, then the object. So subject verb object pattern যে বাক্যে থাকবে তাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে কাজ করে, আর যে ভয়েসে আমরা দেখতে পাবো কর্তাকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেখানে কর্মটা বেশি প্রাধান্য পাচ্ছে, তাকে বলা হবে কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস। অবজেক্ট, ভার্ব, বাই প্রিপোজিশন এবং তারপর আসবে সাবজেক্ট। সো দিস ওয়াজ দ্য এক্সাম্পল। এবং আমরা এও আলোচনা করেছিলাম ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বোঝা যাবে যে কোনো বাক্যের সাবজেক্ট কাজটি করছে বা করেছে বা করবে, নাকি সাবজেক্ট দ্বারা করা হচ্ছে, করা হয়েছে, করা হবে। ফলে আমরা ভয়েস চেঞ্জের প্রাথমিক ধারণা আগের ভিডিওতে পেয়ে গেছি। অ্যান্ড নাও টুডেজ লেসন প্ল্যান ইজ 20 important rules of voice change. So students, let us start. Rules for changes active to passive. আমরা প্রাথমিকভাবে জানি অ্যাক্টিভ ভয়েস SVO প্যাটার্নে থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো দিস ইজ দ্য জেনারেল স্ট্রাকচার। অ্যান্ড ইন দ্য প্যাসিভ ভয়েস অবজেক্ট, দেন ভার্ব, দেন সাবজেক্ট। So this is the general pattern, but we will now surely know how actually the voice change occurs. So let's have a glimpse to the rules. ভয়েসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো, বেসিক রুলস। দিস ইজ দ্য রুল নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক রুল। এবং এই রুলগুলোর উপর ডিপেন্ড করে অন্যান্য সমস্ত রকমের প্রায় ভয়েস চেঞ্জ হবে। তাই আমাদের কিন্তু এই রুল 1কে খুব ভালো করে জেনে নিতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হয়। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে। নাম্বার 2, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে। এই স্থান পরিবর্তনটা ভয়েস চেঞ্জে খুব গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নির্বাচন করা হয় সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। এক্সাম্পল, শুভম রাইটস পোয়েমস। শুভম ইজ দ্য সাবজেক্ট, রাইটস দ্য ভার্ব, পোয়েমস অবজেক্ট। সো দিস ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে। পোয়েমস সাবজেক্টের জায়গায় ছিল, সাবজেক্টের জায়গায় চলে এলো। স্থান পরিবর্তন এইভাবে করলো। পোয়েমস শুরুতে এলো। রাইটস প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইনডেফিনাইট ফর্মে রয়েছে, ফলে বি ভার্বের ফর্ম হবে। আমরা সেই ফর্মগুলো আলোচনা করব পরের স্লাইডে, কিন্তু তার আগে দেখছি আর যুক্ত হয়েছে। পোয়েমস প্লুরাল ফর্মে রয়েছে, তাই তার পরে আর বসেছে। ভার্বের পিপি ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম, V3 ফর্ম, রাইট, রোড, রিটন, 3 নম্বর V3 বসেছে। বাই প্রিপোজিশন এবং সাবজেক্ট শুভম থেকে অবজেক্টের জায়গায় চলে এসেছে। সো এইভাবে ভয়েস চেঞ্জ হবে। 3টা বেসিক রুলস। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় যাবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে এবং পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বি ভার্ব বসবে। So now explain the rule 1 with example. Kartik Babu teaches geography. Kartik Babu is the subject, teaches verb, object, geography. Subject, verb, object, passive voice যখন আমরা রূপান্তরিত করব, geography is taught by Kartik Babu. Geography is the subject, verb form রুল অনুযায়ী পরিবর্তন হয়েছে। auxiliary verb is, PP form, teach, taught by preposition, কার্তিকবাবু সাবজেক্ট অবজেক্টের জায়গায় এসেছে। সো এইভাবে ইন্টারচেঞ্জ হবে
অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, ভার্বের প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর V3 বসবে এবং সাধারণতভাবে বাই প্রিপোজিশন, তবে ব্যতিক্রমী আছে। নাও দ্য রুল নাম্বার 2, ভার্ব প্যাটার্নস অফ প্যাসিভ ভয়েস অ্যাকর্ডিং টু টেন্স। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েসে যেটাই রয়েছে সেটাই টেন্সের জেনারেল ফর্মুলা, এবং তাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব আমরা এইভাবে করব। যখন অ্যাক্টিভ ভয়েসে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস রয়েছে তখন প্যাসিভ ভয়েস করব। প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্ন থাকলে প্রথমে অবজেক্ট আসবে, অ্যাম ইজ আর বি ভার্বের একটি ফর্ম বসবে, V3 বসবে বাই প্রিপোজিশন সাধারণতভাবে, এবং এই অবজেক্টিভের প্রোনাউন বসবে, মানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। সিম্পল পাস্ট টেন্সে থাকলে, ফলে এগুলো সব ইনডিফিনাইট বা সিম্পল ফর্মে থাকলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্টে থাকলে সাবজেক্ট V2 অবজেক্ট থাকবে, প্রথমে অবজেক্ট বসবে, ওয়াজ বা ওয়ারের যে কোনো একটি বসবে, V3 বাই এবং অবজেক্ট। সিম্পল ফিউচার টেন্সে থাকলে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল উইল, V1 এবং অবজেক্ট বসে। V1 রেফার্স টু দ্য প্রেজেন্ট টেন্স, ভার্ব অফ দ্য প্রেজেন্ট টেন্স। প্যাসিভ ভয়েসে হবে প্রথমে অবজেক্ট, শ্যাল উইল, বি, তারপর V3 বসবে বাই প্রিপোজিশন এবং তারপরে অবজেক্ট। এবারে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। পরপর তিনটা একই রকম গঠন হবে, প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি, V1 প্লাস আইএনজি এবং অবজেক্ট। সো দিস ইজ দ্য জেনারেল প্যাটার্ন অফ অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে যখন করবো প্রথমে অবজেক্ট, অ্যাম ইজ আর যে কোনো একটি, সেটার পার্সন অনুযায়ী বসবে, তারপর বিইং, V3 বাই অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে সাবজেক্ট, ওয়াজ বা ওয়ার, ভার্বের আইএনজি, ভার্বের সঙ্গে তারপর অবজেক্ট। প্যাসিভ ভয়েসে যখন করবো প্রথমে অবজেক্ট, তারপর ওয়াজ ওয়ারের যে কোনো একটি, বিইং, তার সঙ্গে V3 বাই প্রিপোজিশন এবং অবজেক্টিভাল প্রোনাউন। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকলে প্রথমে সাবজেক্ট, শ্যাল উইল, তার সঙ্গে বি, ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট থাকে। এটা অ্যাক্টিভ ভয়েসের জেনারেল গঠন। ফলে টেন্স যাদের জানা আছে তারা অ্যাক্টিভ ভয়েস সম্বন্ধে তাদেরও ধারণা আছে। ফলে টেন্স যদি না জানা থাকে তাহলে আমার কিন্তু প্রিভিয়াস ভিডিও তোমাদের দেখতে হবে। প্যাসিভ ভয়েসে যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে চেঞ্জ করবো প্রথমে অবজেক্ট, তারপর শ্যাল উইল, বিইং, একই রকমভাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাম ইজ আরের সঙ্গে বিইং, পাস্ট কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ারের সঙ্গে বিইং, আর ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে শ্যাল উইল যুক্ত বিইং যুক্ত হবে এবং তার সঙ্গে হবে V3 বাই প্রিপোজিশন এবং অবজেক্টের প্রোনাউন। এবার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ থাকে, তারপর V3 বা PP এবং অবজেক্ট। প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে অবজেক্ট আসবে, হ্যাজ বা হ্যাভের পার্সন অনুযায়ী বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ, হি হ্যাজ, ইট হ্যাজ, সি হ্যাজ, এরকম। তারপরে আসবে বিন, তারপরে আসবে V3। ফলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেখানে বিইং যুক্ত হচ্ছিল এক্ষেত্রে বিন, BEEN, V3 ফর্ম, বি ভার্বের, তার সঙ্গে PP বা V3 ফর্ম বাই এবং অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, সমস্ত ক্ষেত্রেই হ্যাড এখানে বসে, হ্যাড যুক্ত V3 ফর্ম থাকবে। হ্যাড যুক্ত V3 ফর্ম থাকলেই আমাদের হ্যাড বিন যুক্ত V3 করে দিতে হবে। হ্যাড বিন, V3 আর সাবজেক্ট অবজেক্টের চেঞ্জ একই রকম ভাবে হবে। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল যুক্ত হ্যাভ যুক্ত V3 থাকবে, সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে, তার আগে বাই বসবে এবং শ্যাল উইল যুক্ত হ্যাভ বিন যুক্ত V3, শ্যাল বা উইল যুক্ত হ্যাভ যেমন করে আছে তার সঙ্গে বিন, তারপরে V3। সো দিস ইজ দ্য জেনারেল সেন্টেন্স স্ট্রাকচার এবং এটা আমাদের খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। ফর্মুলা অফ অ্যাক্টিভ ভয়েস, ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস অ্যাকর্ডিং টু টেন্স। এবং তার সঙ্গে আমরা মডেলসগুলো জেনে নেব, তবে এটা একটা জেনারেল স্ট্রাকচার আমরা জেনে নিলাম। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর যুক্ত PP, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বিন যুক্ত PP, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর যুক্ত বিইং যুক্ত PP, সিম্পল পাস্টের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার যুক্ত PP, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেমন করে হ্যাজ বা হ্যাভ যুক্ত বিন হয়েছে এক্ষেত্রে শুধু হবে হ্যাড বিন যুক্ত PP, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে
কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেমন করে অ্যামিজার যুক্ত বিইং যুক্ত পিপি হয়েছে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে ওয়াজ বা ওয়ার যুক্ত বিইং যুক্ত পিপি, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল বি যুক্ত পিপি, আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই একই রকম প্যাটার্নে চেঞ্জ হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা নোট ওয়ান, চেঞ্জ অফ প্রোনাউন্স, সাবজেক্ট থেকে অবজেক্টে যখন চেঞ্জ হয় তখন এই নিম্নলিখিতভাবে চেঞ্জগুলো হবে। আই থাকলে হয়ে যাবে মি, সাবজেক্টে আই থাকলে অবজেক্টে হবে মি, অবজেক্টে মি থাকলে সাবজেক্টে যখন আসবে তখন হয়ে যাবে আই। উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, ইট থেকে ইটই থাকবে, দ্যাট এ কখনো চেঞ্জ হবে না, ইট থাকলে ইটই হবে, আর দে থেকে হবে দেম, দে থেকে হবে দেম। সো এই প্যাটার্নে আমরা চেঞ্জগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নোট টু, ভার্ব ফর্ম, এই যে পিপি বলা হচ্ছে এটা তোমাদের অলরেডি জানতে হবে। বেস ভার্বের সঙ্গে কিভাবে পাস্ট টেন্স ডিইডি যুক্ত করে হয়। রেগুলার এবং ইররেগুলার ভার্ব আছে, রেগুলার ভার্বের ক্ষেত্রে ডিইডি চেঞ্জ করে বা টি চেঞ্জ করে হয়, কিন্তু ইররেগুলার ভার্বসগুলোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়। এই নিরিখে আমরা জানি স্ট্রং ভার্ব, উইক ভার্ব এবং মিক্সড ভার্ব আছে। স্ট্রং ভার্ব যেগুলোর ইন্টারনাল চেঞ্জ ঘটে, পাস্ট পার্টিসিপল V2 V3 চেঞ্জ হয় তাকে বলা হয় স্ট্রং ভার্ব। যেগুলো ডিইডি যুক্ত হয়ে চেঞ্জ হয় তাকে বলা হয় উইক ভার্ব। যেমন বেক, বেকড, বেকড, বেক, বেকড, বেকড, উইক ভার্ব। কপি, কপিড, কপিড, ড্রাই, ড্রাইড, ড্রাইড, হাগ, হাগড, হাগড, marry, marry, married, married, plan, planned, planned. So these are the weak verbs. Some are strong verbs, যেমন eat, ate, eaten. This is a strong verb. Mixed verb, কোথাও না কোথাও ইন্টারনাল ভাওয়েলের চেঞ্জ ঘটে, সেক্ষেত্রে সেগুলোকে বলা হয় মিক্সড ভার্ব। So, sowed, sown. So this is the example of mixed verb. ফল, ফেল, ফলেন, কিছু স্ট্রং ভার্ব, মিক্সড ভার্ব এবং এই রেগুলার ইররেগুলার ভার্ব। আমাদের সব এই ভার্ব ফর্ম জানতে হবে। V1, V2, V3, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ইন্টারনাল চেঞ্জ না জানলে আমরা পিপি ফর্ম সবসময়ই প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে, পারবো না, না হলে চেঞ্জ করতে, ভয়েস চেঞ্জ। নাও আমরা একসঙ্গে সবগুলো ফর্ম জেনে ফেলেছি। খুব দ্রুত আরও একবার তোমাদের বোঝার সুবিধার্থে আমরা টেন্স অনুযায়ী সবগুলো আরও একবার বলে যাব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার জন্য আমরা জানি আগে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে এসছে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে এসছে, পরে অবজেক্টের সাবজেক্ট হবে, অ্যামিজার যুক্ত ভার্বের পিপি ফর্ম হবে, বাই বসবে এবং সাবজেক্ট অবজেক্টিভ ফর্মে বসবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে ধরো আছে আই প্লে ফুটবল, প্যাসিভ ভয়েসে হবে ফুটবল ইজ প্লেড বাই মি। প্রথমে ফুটবল বসেছে, ইজ প্লেড অ্যামিজারের যে কোনো একটা বসেছে, V1 ছিল বলে অ্যামিজারের যে কোনো একটা বসেছে, বাই প্লেড, ইজ প্লেড বাই মি, আই সাবজেক্ট ছিল, আই থাকলে মি হবে। একই রকমভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও একটু দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে আমরা জানি অবজেক্টের সাবজেক্ট হবে অ্যামিজ আর এর যে কোনো একটা, তার সঙ্গে বিইং বসবে, ফলে অ্যাম বিইং, ইজ বিইং অথবা আর বিইং এর যে কোনো একটা হবে, V3 বসবে বাই সাবজেক্টের অবজেক্ট। আই এম প্লেইং ফুটবল, ফুটবল ইজ বিইং প্লেড বাই মি। এইখানে শুধু চেঞ্জটা হবে, খেয়াল রাখতে হবে এই অ্যামিজারের কোনটা চেঞ্জ হচ্ছে সেটা খেয়াল করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখব স্ট্রাকচার হবে সাবজেক্টের অবজেক্ট, হ্যাজ বিন বা হ্যাভ বিন, এইটা খেয়াল করতে হবে, V3 বাই সাবজেক্ট। আই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। একই রকমভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখব পাস্ট ইনডেফিনাইটে অবজেক্টের সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ও ক্ষেত্রে যেমন প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজারের ছিল, এখানে ওয়াজ বা ওয়্যার সঙ্গে V3 বাই সাবজেক্টের অবজেক্ট। আই এট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটিং রাইস, রাইস প্রথমে চলে আসবে, রাইস ওয়াজ বিইং ইটেন বাই মি। পারফেক্ট I had eaten rice, rice had been eaten by me. So this is the general structure according to past tense. And future indefinite, they will play football, football will be played, will be or shall be যুক্ত PP,
প্লেড বাই দেম। ফিউচার কন্টিনিউয়াস, দে উইল বি প্লেয়িং ফুটবল, একই রকমভাবে ফুটবল উইল বি বিইং প্লেড বাই দেম। এবং ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা দেখব, দে উইল হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই দেম। আশা করি এই টেন্স অনুযায়ী তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং যতক্ষণ না এই অংশটা পরিষ্কার হবে ততক্ষণ তোমাদের কিন্তু এটা প্র্যাকটিস করে যেতে হবে। অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড অনলি প্র্যাকটিস উইল মেক ইউ দ্য মাস্টার অফ ভয়েস। আমরা আরও কিছু এক্সাম্পলস দেখছি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ করব তখন আমাদের কিন্তু এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, বিল্টু হেল্পড হিম, হি ওয়াজ হেল্পড বাই বিল্টু। একই রকমভাবে তনুকা ইজ সিঙ্গিং এ সং ইজ বিং সাং বাই তনুকা। আমরা 11 দাগে দেখছি, রনিত ডাজ নট কুক ফুড ইজ নট কুকড বাই রনিত ডাজ নট কুক ফুড ইজ নট কুকড বাই রনিত। এই একই রকমভাবে 7 দাগে, মৌমিতা হ্যাড কল্ড মি, পাস্ট পারফেক্ট রয়েছে, ফলে মি অবজেক্ট সাবজেক্টের জায়গায় আই হয়েছে প্রথমে। হ্যাড বিন কল্ড পাস্ট পারফেক্ট রয়েছে, ফলে এখানে হবে হ্যাড বিন কল্ড বাই মৌমিতা। সেইভাবে প্র্যাকটিস আমাদের করতে হবে। এবারে রুল 3 হচ্ছে মডাল। আমরা জানি টোটাল 24খানা অক্সিলিয়ারি রয়েছে, মডাল অক্সিলিয়ারি 13খানা। সেই 13খানা মডাল অক্সিলিয়ারির যে কোনো একটি দিয়ে থাকলে আমরা এভাবেই করব। ক্যান, কুড, মাস্ট, অট টু, মে, মাইট। এই যুক্ত সেন্টেন্সের প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে অবজেক্টের সাবজেক্ট বসবে, প্রথমে অবজেক্ট সাবজেক্টিভ ফর্মে চলে আসবে। মে, মাইট, ক্যান, কুড এগুলোর যে কোনো একটা, অর্থাৎ যে কোনো একটা মডেল থাকবে, তার সঙ্গে বি বসবে, V3 বসবে বাই সাবজেক্ট। ফলে এই হচ্ছে জেনারেল প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। ফলে মডালযুক্ত V1 থাকবে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে মডালযুক্ত বি যুক্ত V3 বসবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে মডাল V1। আমরা কি হয়েছে দেখেছি, সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায় এইভাবে চেঞ্জ হয়েছে। ব্যাস। মাস্ট ডু এইটা ছিল ভার্বের ফর্ম, ফলে মাস্টের জায়গায় বসে গেছে, বি বসেছে, V3 বসেছে। ফলে এইটুকু গঠন আমাদের মাথায় রাখতে হবে। তাহলে মডালের নিয়ম হচ্ছে মডাল যুক্ত বি যুক্ত V3, মডাল যুক্ত বি যুক্ত V3। সো দিস ইজ দ্য সেন্টেন্স স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। মডাল যুক্ত বি যুক্ত V3। You must write the poem must be written by you. She may help you, you may be helped by her. এইভাবে আমরা করেছি। We are going to organize a party is going to be organized by us. এবারে আমরা রুল 4 ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণতভাবে জেনারেল স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পিপি। এছাড়াও আরও গঠন আছে, শুড বি আর গেট প্লাস পিপি। আমরা সেই নিয়মগুলো জানব। তবে আদেশ করা বোঝালে, অনুরোধ করা বা উপদেশ দেওয়া বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা মেন ভার্ব দিয়ে শুরু যদি হয় তাহলে তার ক্ষেত্রে লেট প্লাস অবজেক্ট সাবজেক্ট বি যুক্ত V3। এই হচ্ছে গঠন। শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট। রাইট দ্য আর্টিকেল, লেট দ্য আর্টিকেল বি রিটেন। প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, লেট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম ইম্পারেটিভ সেন্টেন্সের। আমরা ফার্স্ট জেনারেল নিয়ম জেনে নিলাম রুল 4 এর আন্ডারে এ। রুল 4B। সো ডু নট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে লেট নট প্রথমেই বসে যাবে। ডু নট দিয়ে যদি শুরু হয় লেট নট যুক্ত অবজেক্টের সাবজেক্ট বসবে, বি এবং V3 বসবে। ডু নট রাইট দ্য আর্টিকেল, লেট নট দ্য আর্টিকেল বি রিটেন। ডু নট প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, লেট নট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড। এভাবে আমরা করব। 4 সি ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে শুরু হলে এবং পার্সোনাল অবজেক্ট যেমন মি, আস, হিম, হার, ইউ, দেম ইত্যাদি থাকলে লেট যুক্ত অবজেক্টের সাবজেক্ট বি V3 বাই, তারপর ওই পার্সোনাল অবজেক্টে বসবে। লেট মি রাইট দ্য আর্টিকেল, লেট দ্য আর্টিকেল বি রিটেন বাই মি। লেট হিম রাইট দ্য লেটার, লেট দ্য লেটার বি রিটেন বাই হিম। অর্থাৎ এক্ষেত্রে লেট দিয়ে শুরু হচ্ছে এবং পার্সোনাল অবজেক্ট যদি তারপরে থাকে
তাহলে এই বাই হিম বাই মি যুক্ত হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নম্বর সি রুল ডি। নেভার দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে লেট নট যুক্ত অবজেক্টের সাবজেক্ট, এভার বি এই অংশটা যুক্ত হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। নেভার ডিসাইড এনিওয়ান, ডিসিভ এনিওয়ান, কাউকে কখনো ঠকিও না। লেট নট এনিওয়ান এভার বি ডিসিভড, কেউ যেন কখনো না ঠকে। এভাবে নেভার গো দেয়ার, লেট নট দেয়ার এভার বি গন। সো দিস ইজ রুল নাম্বার 4D. Now rule number 4E, সেন্টেন্স মেন ভার্ব দিয়ে শুরু হলে এবং এরপর পার্সোনাল অবজেক্ট যেমন মি, দাস, আস, হিম এগুলো থাকলে গিভ মি এ পেন্সিল, লেট এ পেন্সিল বি গিভেন ফর মি, এক্ষেত্রে ফর যুক্ত পার্সোনাল অবজেক্ট বসবে, মাথায় রাখতে হবে। লেট এ পেন্সিল বি গিভেন ফর মি, গিভ মি অ্যান ইরেজার, লেট অ্যান ইরেজার বি গিভেন ফর মি। নেক্সট রুল 4F, অন্যকে দিয়ে করানো অর্থে, অন্য কাউকে দিয়ে যদি কাজ করানো বোঝায়। রিপেয়ার দ্য কার, গেট দ্য কার রিপেয়ার আর হ্যাভ দ্য কার রিপেয়ার। নিজে গাড়িটা সারানো হচ্ছে না, মেকানিককে দিয়ে সারানো হবে। রিপেয়ার দ্য কার মানে গাড়িটি সারাও, মানে তুমি সারিও না, মানে তুমি মেকানিককে দিয়ে সারিয়ে নাও, অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া অর্থে বোঝাতে আমরা দেখছি এখানে চেঞ্জ হচ্ছে গেট বা হ্যাভ দিয়ে, এখানে কোনো বি বসছে না, গেট দ্য কার রিপেয়ার। পুট আপ এ টেন্ট, হ্যাভ দ্য টেন্ট পুট আপ বা হ্যাভ এ টেন্ট পুট আপ। অর্ডার জি, অর্ডার বা অ্যাডভাইস বোঝাতে, রুল নাম্বার 4G, অর্ডার বা অ্যাডভাইস বোঝাতে ইউ আর অর্ডার অর অ্যাডভাইস টু যুক্ত V1 অবজেক্ট, যদিও এর প্রয়োগ খুব কম হয়। আমরা চেষ্টা করব লেট দিয়ে বাক্যগুলো করার, লেট দিয়ে না পারলে পরে তখন কেবলমাত্র এই আমরা ইউ আর অর্ডার, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর রিকোয়েস্টেড টু আমরা ব্যবহার করব। হল্ট, এটাই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আদেশ দেওয়া বোঝাচ্ছে, ইউ আর অর্ডার টু হল্ট। ডোন্ট রান ইন দ্য সান, ইউ আর অ্যাডভাইস নট টু রান ইন দ্য সান। সো আমরা দ্রুত ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম শিখলাম। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস দেখব। রুল নাম্বার 5, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তারপর রূপান্তরিত প্যাসিভ করতে হবে। প্যাসিভের যেটা করলাম তার অক্সিলারি ভার্বটিকে প্রথমে বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, অর্থাৎ 4টা এখানে প্যাটার্নে করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হবে। সেই যে চেঞ্জড ভয়েস হলো, ভয়েস চেঞ্জের যে অক্সিলারি ভার্বটা তাকে প্রথমে বসাবো এবং শেষে প্রশ্ন চিহ্ন বসিয়ে দিলে আমরা টেন্স অনুযায়ী এবং যেমন করে অ্যাসার্টিভ সেন্টেন্সের যা রুলস জেনেছি সেই একই রকমভাবে চেঞ্জ হবে। আর ইউ, উদাহরণ এক্সাম্পল 1, আর ইউ রাইটিং দ্য আর্টিকেল, এটাকে যদি আমরা প্রথমে এইটার ভয়েস চেঞ্জ করতে হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্রথমে এটাকে আমরা অ্যাসার্টিভে চেঞ্জ করে নেব। ইউ আর রাইটিং দ্য আর্টিকেল, ইউ আর রাইটিং দ্য আর্টিকেল। তার ভয়েস চেঞ্জ করলে আমাদের জানা আছে দ্য আর্টিকেল ইজ বিং রিটন বাই ইউ, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। ইজ দ্য আর্টিকেল বিং রিটন বাই ইউ, যখন আমরা এই প্যাসিভ অফ দ্য অ্যাসার্টিভ হলো, এইটার চেঞ্জ হলো, তাকে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি। এখানে ভয়েস চেঞ্জে অক্সিলারি ভার্ব পেয়ে যাবো, সেই অক্সিলারি ভার্ব ইজটা সামনে চলে আসবে, অক্সিলারি ভার্ব ইজ সামনে বসেছে, ফলে ইজটা শুরুতে বসবে, তারপর যেমন আছে শেষে শুধু প্রশ্ন চিহ্ন বসবে। এইভাবে কোশ্চেন সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ শিখে নিয়েছি। এক্সাম্পল 2, ডিড ইউ প্লে ফুটবল। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা প্রথমে চেঞ্জ করে নেব, ইউ প্লেড ফুটবল। ডিড ইউ প্লে ফুটবল, ইউ প্লেড ফুটবল। এবারে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা প্যাসিভ করছি, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। তার প্যাসিভ রূপান্তরিত যখন করলাম, এবারে তাকে প্যাসিভে রূপান্তরিত করব। এই যে ভয়েস চেঞ্জটা যেটা হলো, শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে বসিয়ে এবং শেষে প্রশ্ন চিহ্ন বসিয়ে, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ। এইভাবে প্যাটার্ন অনুযায়ী আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয়, WH ওয়ার্ডগুলোর ক্ষেত্রে একটু রুলস আলাদা আছে। হু দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে
হুর পরিবর্তে প্রথমে বাই হুম বসবে, টেন্সের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, অবজেক্টের সাবজেক্ট, এবং কোনো কোনো সময় টেন্স অনুযায়ী বি, বিইং, বিন এগুলো ব্যবহৃত হবে টেন্স অনুযায়ী, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং শেষে কিন্তু প্রশ্ন চিহ্ন খেয়াল করে বসাতে হবে। প্রশ্ন চিহ্ন না বসালে তাহলে কোশ্চেন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। মনে রাখতে হবে কোশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে প্রশ্নসূচক বাক্যের ভয়েস চেঞ্জ সবসময় প্রশ্নসূচক বাক্যেই হবে, ফলে এটা খেয়াল করে প্রশ্ন চিহ্নটা দিতে হবে। হু ইজ রাইটিং দ্য পোয়েম, হুর জায়গায় প্রথমেই বাই হুম আমরা বসিয়ে দেবো, বাই হুম। ইজ দ্য পোয়েম, অবজেক্ট চলে এলো, ইজ দ্য পোয়েম, এটা যেহেতু কন্টিনিউয়াসে রয়েছে, বিইং রিড, এবং শেষে প্রশ্ন চিহ্ন। যদি এটা হুম দিয়ে থাকে, হুম দিয়ে থাকলে আমরা রুল 7-এর শিট দাগে শিখব হুম দিয়ে ভয়েস চেঞ্জ কীভাবে করবো। হুমের পরিবর্তে প্রথমেই হু বসিয়ে দেবো, টেন্সের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, বি ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং বাই সাবজেক্টের জায়গায় অবজেক্ট এবং প্রশ্ন চিহ্ন। হুম ডিড ইউ রেকমেন্ড, হুম ডিড ইউ রেকমেন্ড কোশ্চেন সেন্টেন্স রয়েছে, প্রথমে হুমের জায়গায় হু বসে গেল। ডিড টেন্স অনুযায়ী ওয়াজ রেকমেন্ডেড, আর এই সাবজেক্টের অবজেক্ট চলে যাবে, ইউ আছে তাই ইউ, কোনো চেঞ্জ হলো না, ইউ বাই ইউ হয়ে গেল। হু ওয়াজ রেকমেন্ডেড বাই ইউ। যদি হোয়াট দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হলে হোয়াট প্রথমেই বসবে, টেন্সের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, বাই সাবজেক্টের অবজেক্ট বসবে, এবং পরে প্রশ্ন চিহ্ন। হোয়াট ইজ হি ডুইং, প্রথমেই হোয়াট বসে গেল, হোয়াট শুরুতেই বসেছে, হোয়াট ইজ বিইং ডান, যেহেতু কন্টিনিউয়াস ফর্ম আমরা দেখতে পাচ্ছি ইজ ডুইং, ফলে হয়ে গেল ইজ বিইং ডান, আর হি থেকে হয়ে যাবে লাস্টে বাই হিম, এবং শেষে কোশ্চেন সেন্টেন্স। হোয়াট ইজ বিইং ডান বাই হিম, হোয়াট ডাজ হি নিড, হোয়াট ইজ নিডেড বাই হিম, এভাবে আমরা হোয়াট দিয়ে। এবারে আমরা রুল 6-এ চলে যাচ্ছি। আমরা সেন্টেন্স অনুযায়ী ইম্পর্টেন্ট 3টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখে ফেললাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং অবভিয়াসলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এই 3টি টাইপ অফ সেন্টেন্সের যদি ভয়েস চেঞ্জ আমরা খুব ভালো করে পারি, তাহলে কিন্তু আর বাদবাকিগুলো আমাদের অনেকটা সুবিধা হবে। এবং এই 3টা স্ট্রাকচারের উপর কিন্তু সমস্ত সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ মেনলি স্টুডেন্টদের জন্য লুকিয়ে আছে। এখন আমি এক্সেপশনাল যে রুলসগুলো আছে সেগুলো আলোচনা করব। রুল 6, ডাবল অবজেক্ট থাকলে, কোনো সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে তার প্যাসিভ করতে গেলে আমাদের যেভাবে করতে হবে, দুটি অবজেক্টের যে কোনোটি সাবজেক্ট হিসাবে নিতে পারি আমরা। দুটি যদি অবজেক্ট থাকে, অর্থাৎ ডাবল অবজেক্ট থাকে, একটা ডেটিভ এবং একটা অ্যাকিউজিটিভ থাকে, তাহলে আমরা যে কোনো একটাকে নেব, তবে ব্যক্তিবাচক অবজেক্টটি পরিবর্তন করা ভালো, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। টেন্সের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, অন্য অবজেক্টটি কিন্তু ওই বাক্যে যে জায়গায় ছিল সেই জায়গায় থেকে যাবে, এবং ওটাকে তাই আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে রিটেইনড অবজেক্ট বলি, কারণ ওটা প্যাসিভ ভয়েসে ওই একই জায়গায় থেকে যায় বলে, রিটেইন করে যায় বলে ওর নাম হচ্ছে রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট, অন্য যে অবজেক্টটি প্যাসিভ ভয়েসে থেকে যায়। আমরা অবজেক্ট যখন আলোচনা করব তখন সেই ভিডিওতে এটি আলোচিত হবে। রিটেইনড অবজেক্ট এটাকে বলা হয়, এবং বাই তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট হিসাবে লেখা হয়। আই গেভ হার এ ড্রেস, ফলে এই ডাবল অবজেক্টের ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী নিয়ম নয়। আসলে যেমন করে ভয়েস চেঞ্জ করা হয় ঠিক তেমনিভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জের মতোই করবে, শুধু একটি যে কোনো অবজেক্টকে নিয়ে গেলেই হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটি ভয়েস চেঞ্জ হবে। ডাবল অবজেক্ট দেওয়া সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দুরকম হতে পারে। আই গেভ হার এ ড্রেস, সি ওয়াজ গিভেন এ ড্রেস বাই মি। আমরা হারকে অবজেক্ট হিসাবে ধরলাম, তার সাবজেক্ট হলো সি, ওয়াজ গিভেন এ ড্রেস বাই মি, এটা হলো প্যাসিভ। এবারে যখন আমরা আর একটা করতে পারি, এ ড্রেসকে যদি অবজেক্ট হিসাবে আমরা নিই, এ ড্রেসকে যদি অবজেক্ট হিসাবে নিই তাহলে হবে এ ড্রেস ওয়াজ গিভেন হার, হারটা হারের জায়গা থেকে গেলে এক্ষেত্রে যেমন এ ড্রেস, এবং এক্ষেত্রে এ ড্রেসকে সাবজেক্টের জায়গায় নিয়ে গেছি, হারটা কিন্তু অবজেক্টের জায়গা থেকে গেছে বাই মি, ফলে বাই মি দুটো ক্ষেত্রেই হচ্ছে। এই ড্রেস এবং এ ড্রেস এবং এক্ষেত্রে হার, এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রে এইগুলো হচ্ছে রিটেইনড অবজেক্ট। ফলে ডাবল অবজেক্টের আমরা প্যাসিভ ভয়েস করতে জেনে গেলাম। এবারে প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া কোনো বাক্য যদি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে তাকে আমরা
বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে তার ভয়েস চেঞ্জ কীভাবে করবো? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা এই প্যাটার্নে থাকবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি স্ট্রাকচার এমন থাকে, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল, সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব এমনভাবে, অবজেক্টের সাবজেক্ট, প্রথমে অবজেক্টের সাবজেক্ট, টেন্সের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা বসে যাবে, বাই এবং সাবজেক্টের অবজেক্ট। আই স হিম পারফর্মিং দ্য ডান্স, আই স হিম পারফর্মিং দ্য ডান্স অ্যাক্টিভ ভয়েসে আছে। ফলে পারফর্মিং এটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। হি ওয়াজ সিন পারফর্মিং দ্য ডান্স বাই মি, কখনো যেন আমরা এটাকে কন্টিনিউয়াসের ফর্ম বলে না মনে করি, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। হি ওয়াজ সিন পারফর্মিং দ্য ডান্স বাই মি। নেক্সট, রুল 8, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে থাকলে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের দুবার করতে হবে। যেমন আই নো দ্যাট হি স্যাং দ্য সং, ইট ইজ নোন টু মি দ্যাট, এই ইট ইজ নোন টু মি এটা আমাদের শুরুতে করে নিতে হবে, দ্যাট দ্য সং ওয়াজ সাং বাই হিম। ইট ওয়াজ নোন টু মি দ্যাট, ইট ইজ নোন টু মি দ্যাট, আই নো দ্যাট এটার ভয়েস চেঞ্জ হয়ে গেল ইট ইজ নোন টু মি দ্যাট হি স্যাং দ্য সং ওয়াজ সাং বাই হিম। নোট, অ্যাক্টিভ ভয়েস যদি পিপল সে দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ করতে গেলে ইট ইজ সেড দ্যাট, বাই পিপল আর দিতে হবে না। এক্সাম্পল, পিপল সে দ্যাট কলকাতা ইজ দ্য সিটি অফ প্যালেসেস, ইট ইজ সেড দ্যাট কলকাতা ইজ দ্য সিটি অফ প্যালেসেস। ফলে পিপল সে তাকে আমরা চেঞ্জ করে দেবো ইট ইজ সেড দ্যাট, মিনস ইট ইজ সেড বাই পিপল না দিলেও চলবে। নেক্সট রুল নাম্বার 9, রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে, সেলফ প্লাস অবজেক্ট যদি থাকে, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ ইত্যাদি যদি থাকে, তাহলে প্যাসিভ করতে গেলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ফর্মে আসবে, টেন্সের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এবং রিফ্লেক্সিভ অবজেক্টটা শেষে বসে যাবে। হি হার্ট হিমসেলফ, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, হি হার্ট হিমসেলফ, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ একই রকমভাবে হবে। ফলে এক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্ট দিয়েই শুরু হয়ে যাবে। ফলে অ্যাক্টিভ ভয়েসের একই সাবজেক্ট প্যাসিভ ভয়েসে থাকবে, এটা কিন্তু খেয়াল করে করতে হবে। এটা একটা ব্যতিক্রমী নিয়ম। রুল নাম্বার 9, রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে থাকলে তাকে আমরা ভয়েস চেঞ্জ যেভাবে করবো, হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ইউ বিট ইয়োর সেলফ, ইউ ওয়ার বিটন বাই ইয়োর সেলফ। রুল 10, সাধারণত ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, তবে ট্রানজিটিভ ভার্বের পরে যদি প্রিপোজিশন যুক্ত যদি কোনো গ্রুপ ভার্ব গঠন করে তখন ট্রানজিটিভ ভার্বের তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। অবজেক্টটি সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পিপি ফর্ম বসবে। যে প্রিপোজিশনটা আছে কেবলমাত্র ইন্ট্রানজিটিভ ভার্বের সঙ্গে যদি প্রিপোজিশন দিয়ে গ্রুপ ভার্ব হয় তবেই কিন্তু ভয়েস চেঞ্জ হবে। তাহলে প্রিপোজিশন, ওই প্রিপোজিশনটা বসবে, বাই এবং সাবজেক্টের অবজেক্ট বসবে। দ্য ট্রাক রান ওভার দ্য বয়, রান ওভার একটা ফ্রেজ গঠন হয়েছে, চাপা দেওয়া। দ্য ট্রাক রান ওভার দ্য বয়, তখনই কেবলমাত্র প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক। ফলে এই প্রিপোজিশনটা কিন্তু থাকবে। অ্যাক্টিভ ভয়েসে যদি এভাবে থাকে, দে লুকড অ্যাট দ্য পুয়ার ম্যান, দ্য পুয়ার ম্যান ওয়াজ লুকড অ্যাট বাই দেম। রুল নাম্বার 11, কগনেট অবজেক্ট যদি থাকে, কগনেট অবজেক্ট ভার্বেরই রিফ্লেক্স করে যে অবজেক্ট তাকে বলা হয় কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব কিছু সাহায্যকারী অবজেক্ট ব্যবহার করে, ট্রানজিটিভ ভার্বের মতো আচরণ করে। এই সাহায্যকারী অবজেক্টগুলোকে কগনেট অবজেক্ট বলে এবং সেক্ষেত্রে সাবজেক্টটির অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, অবজেক্টটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এবং সাবজেক্টের অবজেক্ট। যেমন করে ইউ র্যান এ রেস, হি ফট এ ফাইট, ফট লড়াই লড়েছিল, একটা লড়াই। হি র্যান এ রেস, ফলে এই এ রেস হচ্ছে কগনেট অবজেক্ট। হি ফট এ ফাইট, ফাইটটা কগনেট অবজেক্ট। আমরা এগুলোর ভয়েস চেঞ্জ যখন করবো, এ রেস ওয়াজ রান বাই ইউ,
এ রেস ওয়াজ রান বাই ইউ, এ ফাইট ওয়াজ ফট বাই হিম। আমরা নেক্সট রুলে চলে যাব, রুল নাম্বার 12। আমরা রুল নাম্বার 12 যাব। ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট কমপ্লিমেন্টারি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় বা বলা হয়। এটা হলো অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসের কারণ। আচ্ছা, তার আগে আমরা জেনে নেব ফ্যাক্টিটিভ ভয়েস কি। ফ্যাক্টিটিভ ভয়েস এই সিলেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি ট্রানজিটিভ ভার্ব থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে যখন অর্থ প্রকাশ করতে পারে না অবজেক্ট নেওয়ার পরেও, তখন তার অর্থকে সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত একটা শব্দ বসাতে হয় বা অবজেক্ট বসাতে হয়। এই অবজেক্টগুলোকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে। কমপ্লিমেন্ট কেন না, বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অন্য শব্দ বসিয়ে আমরা ওই বাক্যের অর্থকে, ওই ভার্বের অর্থকে সম্পূর্ণ করতে হয়। যেমন দে মেড মি, এখানে কিন্তু অর্থ সম্পূর্ণ হচ্ছে না, তারা আমাকে করেছিল। মি অবজেক্ট, কিন্তু তারপরেও একটা অতিরিক্ত অংশ বসাতে হচ্ছে। দে মেড মি ক্যাপ্টেন, দে মেড মি প্রেসিডেন্ট। সো ক্যাপ্টেন, প্রেসিডেন্ট এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে কখনো আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নিয়ে যাব না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা সবসময় নামবাচক অবজেক্টটি মানে মি, আস, ইউ, দেম, হিম, হার এই ধরনের যে অবজেক্টটা থাকবে তাকে সাবজেক্ট করতে হবে। কখনো আমরা ক্যাপ্টেনকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব না। এই যে লায়ার, দ্বিতীয় বাক্যে উই কল হিম লায়ার, এই লায়ারটাকে কখনো সাবজেক্টের জায়গায় নিয়ে যাব না, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। দে মেড মি ক্যাপ্টেন, আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। ফলে কমপ্লিমেন্ট কখনো সাবজেক্টের জায়গায় যাবে না, কারণ কমপ্লিমেন্টারি অবজেক্ট একদম অবজেক্ট হিসাবে। নাও দ্য প্যাসিভ অফ জিরান্ড কম্বিনেশন। জিরান্ড কম্বিনেশন অর্থাৎ অ্যাডভাইস, প্রপোজ, রেকমেন্ড, সাজেস্ট এই সমস্ত শব্দের সঙ্গে জিরান্ড প্লাস অবজেক্ট যদি এটা অ্যাক্টিভ ভয়েসের প্যাটার্ন থাকে, তাকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, স্ট্রাকচারটা আমরা দেখে নেব। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্রথমে বসে যাবে, মূল ভার্ব, তার সঙ্গে দ্যাট, জিরান্ডের পরের অবজেক্টটি, তার সঙ্গে শুড বি এবং প্রদত্ত জিরান্ডটির ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আমরা একটা উদাহরণ দেখলে আমাদের এই নিয়ম ক্লিয়ার হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, প্রথমে হি সাজেস্টেড আছে, ফলে এই সাবজেক্ট এবং এই যে ভার্বের প্যাটার্ন হি সাজেস্টেড বসে গেল। তারপরে দ্যাট বসবে, নিয়ম অনুযায়ী দ্যাট বসবে। জিরান্ডের পরের অবজেক্ট হচ্ছে স্মোকিং, স্মোকিং বসে গেল। তারপরে বসবে শুড বি এবং যে জিরান্ড রয়েছে গিভিং আপ তার পিপি ফর্ম বসবে, শুড বি যুক্ত গিভেন আপ, গিভ, গেভ, গিভেন 3 নম্বর ফর্ম V3 বসেছে। ফলে জিরান্ডের V3 ফর্ম কিন্তু বসেছে। এভাবেই করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে হি ওয়ান্টেড প্লেইং ফুটবল, হি ওয়ান্টেড শুরুতেই বসে গেল, হি ওয়ান্টেড দ্যাট, ফুটবল অবজেক্ট এখানে চলে এলো, শুড বি প্লেড। এবং এই জিরান্ড কম্বিনেশনস বা জিরান্ডের এভাবেই আমরা মনে রাখবো, মনে রাখতে হবে। আমরা নেক্সট রুল নাম্বার 14-এ যাব। রুল নাম্বার 14, ওয়ান শুড যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। প্রথমে অবজেক্টের সাবজেক্ট বসবে, শুড বি, ভার্বের পিপি ফর্ম বসবে। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিজেস, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিজেস, প্রমিজেস শুড বি কেপ্ট। ইম্পর্টেন্ট, ওয়ান শুড পারফর্ম ওয়ানস প্রেয়ার্স, প্রেয়ার্স শুড বি পারফর্মড। নেক্সট রুল, রুল নাম্বার 15, প্লাস ইনফিনিটিভ মানে অন্য কোনো কিছুর সঙ্গে যদি ইনফিনিটিভ যুক্ত থাকে, বিশেষ করে কোন শব্দ, ডিটারমাইন, অ্যারেঞ্জ, বি ডিটারমিন্ড, ডিমান্ড, ডিসাইড, বি অ্যাংশাস, এইগুলোর সঙ্গে ইনফিনিটিভ প্লাস অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস যদি থাকে, তাকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস মূল ভার্ব, দ্যাট, ইনফিনিটিভের পরের অবজেক্টটি শুড বি যুক্ত ইনফিনিটিভের ভার্ব করে তার পাস্ট পার্টিসিপল। একই রকম আমরা জিরান্ডে দেখেছিলাম, রুল নাম্বার 13-এ দেখেছিলাম জিরান্ড কম্বিনেশনের ক্ষেত্রে। হি ডিসাইডেড দিয়ে শুরু হয়েছে, হি ডিসাইডেড শুরুতে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে বসে গেল, তারপরে বসবে দ্যাট ইনফিনিটিভের পরে। সেক্ষেত্রে যেমন জিরান্ডের পরের নাউনটি বসেছিল, এক্ষেত্রে ইনফিনিটিভের পরে দা প্রপোজাল তারপরে বসলো, পরে বসবে শুড বি বসলো, এবং টু প্রিপেয়ার ইনফিনিটিভ ছিল, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভের পিপি ফর্ম প্রিপেয়ার 3 নম্বর গঠন বসে গেল। তাহলে হি ডিসাইডেড দ্যাট দ্য প্রপোজাল শুড বি প্রিপেয়ার্ড।
ইম্পর্টেন্ট একটা রুল আমরা শেষ করলাম। এবারে আমরা ইনফিনিটিভের জেনারেল রুলে চলে যাচ্ছি। জেনারেল রুল হচ্ছে টু যুক্ত বি যুক্ত ভিচি, 2 plus b plus vc. This is the general rule. I am to do this work with capital T. This work is to be done by me. Is she to select her wedding dress? Is her wedding dress to be selected by him? এটা আমরা 16a ইনফিনিটিভের জেনারেল প্যাটার্ন দেখলাম। আমরা নেক্সট প্যাটার্নে যাব 16b, যেখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী, টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্বের প্লাস ইনফিনিটিভের পরের অবজেক্ট টু বি এবং ইনফিনিটিভ এর পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওয়ান্টস দিয়ে সাধারণতভাবে এই উদাহরণগুলো দেখছি। হি ওয়ান্টস ইউ টু গিভ এ স্পিচ, হি ওয়ান্টস এ স্পিচ টু বি গিভেন। হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা, হি ওয়ান্টস ক্যামেরা টু বি টেকেন। ইনফিনিটিভের এই স্পেশাল রূপটাও আমরা দেখলাম। আমরা আরও একটা ইনফিনিটিভের বিশেষ প্যাটার্ন দেখব, যে অ্যাক্টিভ ভয়েসে যদি বেয়ার ইনফিনিটিভ থাকে, প্যাসিভে কিন্তু বেয়ার ইনফিনিটিভ প্লেন ইনফিনিটিভ হয়ে যাবে। বেয়ার ইনফিনিটিভ কাকে বলে না, যে ক্ষেত্রে টু উজ্জ্ব থাকে, টু অমিটেড থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কিন্তু টুটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আই স হিম গো টু দ্য গার্ডেন, আই স হিম গো। হি ওয়াজ সিন, শুধু গো করলে কিন্তু ভুল হয়ে যাবে, এক্ষেত্রে টু গো টু দ্য গার্ডেন করতে হবে, ফলে টু ইজ ইউজড, সো দিস ইজ দ্য প্লেন ইনফিনিটিভ। লিপিকা মেড আস লাফ, টু ইজ অমিটেড, টু লাফ থাকা উচিত ছিল বাক্যে। উই ওয়ার মেড টু লাফ বাই লিপিকা। এভাবে আমরা বেয়ার ইনফিনিটিভকে প্লেন ইনফিনিটিভ করব। নেক্সট রুল নাম্বার 17, ভার্বাল নাউন যদি থাকে, ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট। উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ, we went to see the ship being launched, we went to see the ship being launched. Next, with different preposition, these are the exceptions. আমরা সব ক্ষেত্রে দেখে এসেছি সাধারণতভাবে বাই প্রিপোজিশন বসে প্যাসিভ ভয়েসে, কিন্তু কিছু কিছু বাক্য রয়েছে, কিছু কিছু ভার্বের পরে অন্য প্রিপোজিশন বসে, সেগুলো আমরা দেখবো। এগুলো সবগুলোই এক্সেপশনাল হিসাবে ট্রিটেড হবে। অ্যাক্টিভ ভয়েসে দ্য নভেলস অফ বঙ্কিমচন্দ্র ইন্টারেস্ট মি, আই অ্যাম ইন্টারেস্টেড নট বাই ইন দ্য নভেলস অফ বঙ্কিমচন্দ্র। আই নো দ্য ফ্যাক্ট অর আই নো দ্য ম্যান, দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি, নট বাই মি হবে না, টু মি। অ্যাক্টিভ ভয়েস হিজ কন্ডাক্ট শকড মি, আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট। নেক্সট, smoke filled the room or light filled the room. The room was filled with smoke, not by smoke. Active voice, her manners pleased us very much. We were very much pleased with her manners. The flask contains milk. Milk is contained by the flask হবে না, হবে in the flask. So these are the exceptions, and by preposition is not used. We have completed rule number 18. Next rule number 19, object understood, অর্থাৎ without agent। প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হচ্ছে না, মোটামুটি বুঝে নেওয়া যাচ্ছে, অর্থ বুঝে যাচ্ছে, সেই জন্য প্যাসিভ ভয়েসে আর বাই মি, বাই সামওয়ান, বাই দ্য মেশিন দিতে হয় না। প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করবো আমরা ধরে নিতে হবে। আই হ্যাভ লস্ট মাই বুক, আমি আমার বইটা হারিয়েছি, আমার বই কে হারিয়েছে, অবশ্যই আমি
this, and it may be changed in the passive in the following way: verbs with complement, verbs without complement. There are two types of passive. The rose smells sweet. The rose is sweet when it is smelled. The stone feels rough. The stone is rough when it is smelled. Honey tastes sweet. Honey is sweet when it is tasted. Your blame counts for nothing. Your blame is worth nothing when it is verbs without complement. Again, the trumpets are sounding. The trumpets are being sounded. So, friends, these are the 20 main rules of voice change. I hope you have understood well. So you have to practice more and more, and if you practice, you will be the master of voice. Thank you, and if this video is helpful to you, you must like, comment or share, and please subscribe my channel. Thank you.